যারা ফার্স্ট পার্ট দেখেছেন কাইন্ডলি 30 মিনিট পরে দেখুন। ওয়েলকাম টু শি এক্স চ্যানেল। আজকের ড্রামাটি খুবই মজার এবং রোমান্সে ভরপুর। আজকে আমরা দেখব ৪৫ বছর অ্যান্টির সাথে প্রেম। ড্রামাটির শুরুতে আমরা দেখতে পাই মেইন লিড হিরো ইউজিনকে, যে কিনা এভারগ্রিন গ্রুপের প্রেসিডেন্ট শাহ, যে কিনা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে। আর এই অবস্থায় কোনো মেড কেয়ার করতে রাজি না। মেডরা বলাবলি করছে ইউজিন গাড়ি দুর্ঘটনার পর থেকে সে পঙ্গু হয়ে যাওয়ার পর তার ব্যক্তিত্ব পুরোপুরি বদলে গেছে। সে কখনোই বাড়ি থেকে বের হয় না। একবার একজন মেড ভুল করে পঙ্গু শব্দটি বলেছিল এবং তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সে আর কখনোই ফিরে আসেনি। আমি এও শুনেছি যে লিসা ভুল করে প্রেসিডেন্ট শাহের পা ছুঁয়ে ফেলেছিল এবং তাকে হাঙরের মুখে ফেলে দেওয়া হয়েছিল। ইউজিন বলে, তোমরা কি ফিসফিস করছো? এক্ষুনি এদিকে এসো, বেরিয়ে যাও। এইভাবে ইউজিন সব মেড তাড়িয়ে দিয়েছে, তাই সব মেডকে তাড়িয়ে এখন নতুন মেড নিয়োগ দেওয়া হচ্ছে। হেনরি বলে, ভাই, এই নিয়ে তুমি ৮৭ নম্বর ব্যাচের কাজের লোকদের তাড়িয়ে দিলে, তুমি কি চাও আমি কি করব? ইউজিন বলে, নতুন মেড খোঁজো। হেনরি বলে, শহরের সব এজেন্সি আমাকে ব্ল্যাকলিস্ট করেছে, আমি আর কোথায় পাব? ইউজিন বলে, ঠিক আছে, আমার দেখাশোনা করার জন্য কারোর দরকার নেই হেনরি বলে, এই বাড়ি কাজের লোক ছাড়া আমরা কি করব? এরই মধ্যে তাদের নতুন মেড এসেছে। মেড বলে, হ্যালো, এটা কি শাহ পরিবারের বাড়ি? আমি কাজের লোকের চাকরির জন্য আবেদন করতে এসেছি। নমস্কার, আমি হানা, আমার বয়স ৪৫ বছর। আপনারা গত মাসে আমাকে একটি চাকরির অফার পাঠিয়েছিলেন, আমি কাজের জন্য এসেছি। হেনরি বলে, এই আন্টি দারুণ, ৪৫ বছর বয়স আর ২৫ বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, এনাকে রাখাই যায়। আমার এখন মনে পড়েছে, আমি একজনকে একটা অফার পাঠিয়েছিলাম। মেড বলে, ও একদম ঠিক আছে, আমাদের একজন ন্যানি দরকার। ইউজিন বলে, আমাদের দরকার নেই, একেও বের করে দাও। মেড মনে মনে বলে, এই আমার ভবিষ্যৎ মালিক, উনাকে সন্তুষ্ট করা খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার কলেজের বেতনের জন্য আমি এটা করব। হেনরি বলে, আমার ভাই এমনই, মনে কিছু করবেন না। আপনি আপনার নাম কি বলেছিলেন? মেড বলে, হানা, আমার নাম হানা। হেনরি বলে, আপনার বায়োডাটায় কি গ্রেস স্লোন লেখা? মেড বলে, গ্রেস স্লোন আমার আগের নাম ছিল, এখন হানা। আর আপনি? আমাকে শুধু আন্টি স্লোন বলে ডাকতে পারেন। হেনরি বলে, ছবির সাথে কোনো মিল নেই। মেড বলে, ছবিগুলো সব ফিল্টার করা, আমার মেয়ে এটা এডিট করেছে। হেনরি বলে, এখন দেখতে একই মানুষের মতো লাগছে। ওর কথায় কিছু মনে করবেন না আন্টি স্লোন, আগে একজন নিজের ভুয়া পরিচয় দিয়ে তার ন্যানি হয়েছিল, আমার ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছিল। ভাগ্যিস আমি জানতে পেরেছিলাম আর তাদের তাড়িয়ে দিয়েছিলাম। মেড মনে মনে বলে, আমি কিছুতেই ওদের জানতে দিতে পারি না যে আমি আমার মায়ের পরিচয়ে কাজ করছি। হেনরি বলে, আন্টি স্লোন, আপনার প্রধান কাজ হল আমার ভাইয়ের দৈনন্দিন জীবনের যত্ন নেওয়া এবং তার পায়ের মাসাজ করা। যদি আপনি সফল হন, আপনি থাকতে পারেন। বেতন শুরু হবে মাসে $৩০,০০০ দিয়ে। মেড বলে, ঠিক আছে, আমি নিশ্চিত করব আপনার ভাইয়ের মাসাজ যেন আরামদায়ক হয়, আপনি চিন্তা করবেন না। হানা বলে, প্রেসিডেন্ট শাহ, আপনার মাসাজের সময় হয়েছে। প্রেসিডেন্ট শাহ বলে, আপনি আগে কি করতেন? আমি দেশে মাঠে কাজ করতাম, বিশেষ কিছু নয়, আমি বেশ শক্তপোক্ত। প্রেসিডেন্ট শাহ বলে, ছেড়ে দাও, না হলে আমি তোমাকে এক্ষুনি চাকরি থেকে বের করে দেব। মেড বলে, ঠিক আছে ঠিক আছে। কিছুক্ষণ পর দেখা যায় গাড়ি চলছে না। প্রেসিডেন্ট বলে, তোমার হাতে ওটা কি? মেড বলে, আপনার ব্যাটারি। প্রেসিডেন্ট বলে, তোমার এত সাহস, তুমি আমার ব্যাটারি খুলে নিলে? এটা ফেরত দাও, বলে চাইতে থাকে। আর এদিকে হানা, মানে মেড, এখন থেকে হানা বলবো, হানা তো বডি ফিল্ডারের মতো কোলে তুলে নিচে নামছে, আর শাহ বলছে, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছাড়ো, ছাড়ো। হানা বলে, কি ছাড়ব? শাহ বলে, আমি তোমাকে বরখাস্ত করব, বেরিয়ে যাও। হানা বলে, কি? তুমি কি করছো? এক্ষুনি ভয় পেয়ে গেলে? হানা আরও বলে, ভাগ্যিস আপনি পঙ্গু। এদিকে হেনরি তো দেখে অবাক হচ্ছিল। শাহ বলে, কি বললে? হানা বলে, যদি আপনার পায়ে টিউমার থাকত তাহলে আপনাকে প্রতিদিন আপনাকে ব্যথা সহ্য করতে হতো, এটা আসলে আপনাকে অনেক ব্যথা থেকে বাঁচাচ্ছে। আর এদিকে হেনরি লুকিয়ে লুকিয়ে দেখছিল কি হচ্ছে। শাহ বলে, কিছু ব্যথা দেখা যায়, কিছু ব্যথা অদৃশ্য। হানা বলে, যেহেতু এটা অদৃশ্য, এমন ভান করুন যেন সেটা সেখানে নেই। দুঃখ হল আত্মার ছায়া, যা দৃষ্টির বাইরে থাকে, ছায়ায় স্বাভাবিকভাবেই মিলিয়ে যাবে। শাহ বলে, তুমি বেশ আশাবাদী। হানা বলে, হ্যাঁ, আমি আশাবাদী, তাই আমি প্রতিদিন খুশি থাকি। শাহ বলে, তোমার কাজের ধরন হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? হানা বলে, কাজের ধরন মানে কি?
তোমার কাজের ধরন ভালো নেই, বেরিয়ে যাও। হানা বলে, হেই হ্যান্ডসাম, আপনি কি এটা বুঝতে পারছেন? এটা কেমন? এখানে কেমন লাগছে? এখানে কিছু বুঝতে পারছেন? এখানে এখানে ব্যথা লাগছে বলে মেড সুরসুরি দিচ্ছে। খুবই মজার ছিল। শাহ বলে, বেরিয়ে যাও। হেনরি লুকিয়ে দেখে বলে, আমার ভাই, অবশেষে সে নিজের যত্ন নিতে রাজি হয়েছে। আমি বেঁচে গেছি। হেনরি মনে মনে নিজেকে বলে, তুমি চিৎকার কেন করছো? হেনরি হানাকে বলে, অভিনন্দন, আপনি ইন্টারভিউতে পাশ করেছেন। বাটলার আপনাকে কাজের লোকেদের ঘরে নিয়ে যাবে, গিয়ে নিজের জায়গা গুছিয়ে নিন। বাটলার বলে, আন্টি স্লোন, আমার সাথে আসুন। এটা আপনার ঘর। এর সাথে একটি ব্যক্তিগত বাথরুম এবং একটি ব্যালকনি আছে। প্রেসিডেন্ট শয়ের বেডরুম ঠিক উল্টো দিকে। তিনি ডাকলে সাথে সাথে তার কাছে যাবেন, না হলে বিপদ হতে পারে। তবে সাধারণত তিনিই কাউকে ডাকেন না। হানা বলে, কাজের লোকের ঘরটাও এত বিলাসবহুল, আমি তো ফিদা হয়ে গেলাম। বাটলার বলে, আপনি শুধু প্রেসিডেন্ট শয়ের খাবার আর ম্যাসাজের দায়িত্বে থাকবেন। বডি স্পঞ্জ বাথের জন্য পুরুষ নার্সরা আসেন। হানা বলে, এই কাজটা এত সহজ আর বেতরও এত বেশি, কেন এত নারীরা এখানে আসতে চায় না? বাটলার বলে, শুনুন, অভিজ্ঞতা থেকে আপনাকে একটা উপদেশ দিচ্ছি। প্রেসিডেন্ট শ খুব ভয়ানক। যদি আপনি পালাতে পারেন তবে এখনই পালান। বলে নিজেই পালিয়ে গেল। হানা বলে, প্রেসিডেন্ট শ যতই ভয়ানক হন না কেন, গরিব হওয়ার চেয়ে কি বেশি ভয়ানক? হেনরি বলে, ভাই, এই শহরে শুধু আন্টি স্লোনই আসতে রাজি হয়েছেন। অন্তত তাকে চেষ্টা করতে দাও। শ বলে, যা হোক, 3 দিনের মধ্যে আমি চাই সে নিজে থেকেই চলে যাক। পরদিন হানা তো খুব মজা করে নাচানাচি করছে আর কাজ করছে। রান্নাবান্না শেষ করে হানা বলে, এই নিন ব্রেজড চিকেন থাই। শ বলে, বড্ড তেলতেলে, খাবো না। হানা বলে, ভাপানো সিবাস। শ বলে, কাঁটা আছে, খাবো না। ভাপানো সিবাস, কাঁটা, খাবো না। হানা বলে, এই হালকা ফেসবল স্যুপটা নিশ্চয়ই আপনার স্বাদের সাথে মানানসই হবে। শ বলে, একদম পানসে, খাবো না। আরে প্রেসিডেন্ট শ, আরও অনেকগুলো খাবার আছে, আপনি কি দেখবেন না? শ বলে, এই খাবারগুলো দেখতে একেবারেই রুচিকর নয়, দেখতে চাই না। বলে সেখান থেকে চলে যায়। হানা বলে, উনি কি জ্যান্ত যমরাজ? ওনাকে খুশি করা এত কঠিন? হানা বলে, আপনি না খেলে আমিই খাবো। উফ। হেনরি বলে, অ্যান্টি স্লোন, আমার ভাই কেমন আছে? সে কি আজও খেতে আসছে না? হানা বলে, আমার রান্না হয়তো প্রেসিডেন্ট শয়ের স্বাদের সাথে মেলে না। এদিকে শ বলে, 3 দিনের মধ্যে আমি চাই সে নিজে থেকেই চলে যাক। হেনরি বলে, তিনি আজকাল অতিরিক্ত খুঁতখুঁতে হয়ে গেছেন, এটা হয়তো আপনার দোষ নয়। হানা বলে, ছোট প্রেসিডেন্ট শয়ের কি খাবার ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে? হেনরি বলে, আমার ভাইয়ের অনেক নিয়ম। পেঁয়াজ, আদা বা রসুন খাওয়া নিষেধ, চর্বিযুক্ত মাংস নিষেধ, শুয়োর এবং গরুর মাংসের শুধু পাঁজরের অংশ, মুরগি বা মাছের চামড়া নিষেধ, কাঁটাবালা মাছ নিষেধ। সে সবুজ শাকসবজি পছন্দ করে, শুধু পাতা খাবে, ডাঁটা নয়। খোসা ছাড়ানো বা বীজ থাকা ফল চলবে না। হানা বলে, দাঁড়ান, আমি আমার খাতায় লিখে নিই। হেনরি বলে, ও, সময় নিয়ে লিখুন, তাড়াহুড়ো নেই। আমার ভাই যে আপনার মাসাজ নিতে রাজি হয়েছে, এটাই অনেক বড় খুশির খবর। আমার আপনার উপর বিশ্বাস আছে, আপনি সফল হবেন। পরদিন সকালবেলা হানা বলে, সুপ্রভাত প্রেসিডেন্ট শ, আপনি কাল রাতে খাবার খাননি, আপনার কি খিদে পেয়েছে? শ বলে, আমি ক্ষুধার্ত নই। হানা বলে, একটু দাঁড়ান, এটা প্যানকেক রোল, একটু খেয়ে দেখুন। না। হেনরি বলে, আপনি না খেলে আমিই খাবো, প্যানকেক রোল আমার খুব প্রিয়। হানা বলে, ছোট প্রেসিডেন্ট শ, আস্তে খান। হেনরি বলে, ভাই তুমি কি একটু খাবে? আমার ভাই এখনো খাবে না। হানা বলে, সে আজ না হয়তো কাল ঠিক খাবে, এটা শুধু সময়ের ব্যাপার। হেনরি বলে, আপনি কিভাবে জানেন? হানা বলে, আমার একটা স্বাস্থ্যবান ছোট বিড়াল ছিল, প্রথম দিকে সে কিছুই খেত না, তাই আমি তাকে পাত্তা দিতাম না। কয়েকদিন পর সে নিজেই আমার কাছে খাবারের জন্য আসতো, আমি যা দিতাম সে তাই খেত। এটা তো দারুণ। হ্যাঁ। হেনরি বলে, আপনি এটা কিভাবে করলেন? হানা বলে, খিদে। হেনরি বলে, এটা দারুণ। তার পরের দিন হানা কাজ করছে নিজের মনে। শ এসে বলে, আপনি রান্না করেননি তাই না? আপনিই তো বললেন আপনি খেতে চান না, তাই আমি দুপুরের খাবার বানাইনি। প্রেসিডেন্ট শ বলে, খিদে পাইনি বলে চলে গেছে। হানা আবার ক্লিন করা শুরু করে। হেনরি আসে হানার কাছে। হানা বলে, ছোট প্রেসিডেন্ট শ, জানেন আজ বিকেলে আপনি আমার পাশ দিয়ে 3 বার গেছেন, তারপরও কিছু বলেনি। আবার হানা বলে, আপনার কি কিছু লাগবে? প্রেসিডেন্ট শ বলে, আপনি কি সত্যি রান্না করার কথা ভাবছেন না? হানা বলে, শ, আপনার কি খিদে পেয়েছে? প্রেসিডেন্ট শ বলে, আমি ক্ষুধার্ত নই। হানা বলে, খুব সুন্দর, কি মজা, বলে নিজেই লেগ পিস খাওয়া শুরু করেছে। আর প্রেসিডেন্ট শ তা দেখে ঢোক গিলছে। তবু কত জেদ রে বাবা। তারপর অন্য সিন। হেনরি ও হানা মিলে বুদ্ধি করেছে। হেনরি বলে, অ্যান্টি স্লোন, এটা কি সত্যি কাজ করবে? আমার ভাই তো এখনো খাচ্ছে না। অ্যান্টি স্লোন, কিছু বলুন। হেই, আমার ভাই এটা
এটা খাবে না, রান্না করাটাই বৃথা। হানা বলে, ও কোনো ব্যাপার না, সে খাবে, শুধু একটু অপেক্ষা করুন আর দেখুন। তারপর রাত হয়, প্রেসিডেন্ট শ ফ্রিজের কাছে আসে, ফ্রিজ খুলে দেখছে কি খাবে। উফ, এটা তো সাধারণ ফ্রাইড রাইস। গপাগপ করে খেলো, হাসি মুখে মুখ মুছল, মুখের সাইডে যে খাবার লেগে থাকলো সেটাও নিয়ে খেলো। দুষ্টু দুজন লুকিয়ে লুকিয়ে দেখলো ও হাসলো। চমৎকার অ্যান্টি স্লোন। পরদিন সকালবেলা প্রেসিডেন্ট শ সব খেয়ে ফেলেছে। হানা বলে, প্রেসিডেন্ট শ আরও লাগবে? আরেক প্লেট প্যান ফ্রাইড চিকেন ব্রেস্ট তৈরি করো, সাথে টমেটো স্লাইস আর লেটুস দিয়ে হোল হুইট র্যাপ বানাও, একটু স্যালাড ড্রেসিং ছড়িয়ে দিও, ও আর 1 কাপ ব্ল্যাক কফি। হানা রিপিট করে, প্যান ফ্রাইড চিকেন ব্রেস্ট। হেনরি বলে, এটা তো স্ট্র্যাফ একটা প্যানকেক র্যাপ। হানা বলে, নামটা এমনভাবে বলছে যেন কত দামি কিছু, বড়লোকদের ব্যাপারই আলাদা। হেনরি বলে, ও আন্টি স্লোন, এটা আমার ফোন নম্বর। আমার অফিসে জরুরি কাজ আছে, আমি বেরোচ্ছি। বাড়িতে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। হেনরি বলে, আমি গেলাম ভাই। বলে, ও আচ্ছা। হানা আবার নিজের মতো ক্লিন শুরু করেছে। তখন শয়ের এক বন্ধু আসে। হানা দেখে বলে, হেই, তুমি কে? জাস্টিন বলে, আমি ইউজিনের ভালো বন্ধু, জাস্টিন। জাস্টিন আরও বলে, ম্যাম, আপনিই কি সেই নতুন ন্যানি যাকে ইউজিন রেখেছে, তাই তো? একজন প্রতিবন্ধী পাগলের ন্যানি হওয়া নিশ্চয়ই খুব কঠিন কাজ। হানা মনে মনে ভাবে, সে ভীষণ রুক্ষ। এ কি সত্যিই প্রেসিডেন্ট শয়ের বন্ধু? জাস্টিন বলে, আমি ওপরে ইউজিনের সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে বিরক্ত করবেন না। হানা হেনরিকে ফোন করে। হেনরি বলে, হ্যালো আন্টি স্লোন, কি ব্যাপার? হানা বলে, ছোট প্রেসিডেন্ট শ, জাস্টিন নামের এক লোক প্রেসিডেন্ট শয়ের কাছে এসেছে, বলছে সেই নাকি তার ভালো বন্ধু। হেনরি বলে, কি? ও না, জাস্টিন আমার ভাইয়ের ক্লাসমেট ছিল, সে সব সময় হিংসে করত। সে আমার ভাইয়ের দুর্ঘটনার পর থেকে খুব মজা লুটছে। হেনরি আরও বলে, আপনি কোনোভাবেই তাকে আমার ভাইয়ের সাথে দেখা করতে দিবেন না, না হলে সমস্যা হবে। আমি না আসা পর্যন্ত ওকে আটকে রাখুন। জাস্টিন বলে, দেখো আমাদের প্রাক্তন সিইও শকে, ভাবতে অবাক লাগে তুমি এখন পঙ্গু হয়ে গেছো। ও দেখো, এই তো আমি, দয়া করে তোমার সাথে দেখা করতে এসেছি। বলে, কে তোমাকে ভেতরে আসতে দিল? বেরিয়ে যাও। জাস্টিন বলে, কিভাবে দিন বদলে গেছে। মনে আছে যখন তুমি সব জায়গায় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলে, সবার মনোযোগের কেন্দ্রে ছিলে? আর এখন তুমি শুধুই একজন পঙ্গু মানুষ, এমনকি তোমার হবু বউও পালিয়েছে। প্রেসিডেন্ট বলে, কি? তুমি কি বুঝতে পারছো না? বেরিয়ে যাও। জাস্টিন বলে, ও বাহ, এত রাগ, তাহলে এসে আমাকে মারো। তুমি কি উঠে দাঁড়াতেও পারো? পুরুষের মতো আচরণ করো, আসো, আমি আমাকে মারতে দেব। তোমার কি আমার সাহায্য লাগবে? আমি তোমাকে সাহায্য করছি। মারো আমাকে, মারো আমাকে, মারো আমাকে, মারো আমাকে, মারো, 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 বলতেই একটা ধাপাস করে মার খেল। জাস্টিন বলে, তোমার এত সাহস যে তুমি একজন অতিথির গায়ে হাত তোলো? হানা বলে, তুমি কাকে অতিথি বলছ? রাস্তার কুকুরকেও তোমার থেকে ভালো মনে হয়। প্রেসিডেন্ট অবাক হয়ে তাকিয়ে থাকে। জাস্টিন বলে, আমি একজন পুরুষ মানুষ, আমি একজন বয়স্ক মহিলার সাথে গায়ে পড়ে ঝগড়া করব না। হানা আবার ঠাস করে ঘুষি মারে। জাস্টিন বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে মারার? আমি তোমাকে ছাড়ব না, বলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। প্রেসিডেন্ট তাকে বাঁচানোর জন্য অস্থির হয়ে পড়ে। হানার হাত ধরে টান দেয়। এরই মাঝে হানার পরচুলা খুলে যায় আর হানা প্রেসিডেন্ট এর কোলে নিয়ে পড়ে। প্রেসিডেন্ট অবাক হয়ে তাকিয়ে রয়। তখনই হেনরি আসে। হেনরি বলে, হেই, কে আমার ভাইয়ের গায়ে হাত তোলার সাহস করে? তাকে সবাই ধপাস ধপাস করে মারতে টাকে। হেনরি বলে, ওকে বাইরে ছুঁড়ে ফেলে দাও। হেনরি আরও বলে, ভাই তুমি ঠিক আছো তো? প্রেসিডেন্ট বলে, হানা কোথায়? হানা বলে, ভয় পাবেন না আন্টি, এখানে আছে। প্রেসিডেন্ট বলে, আপনি একটু আগে? হানা বলে, একটু আগে কি হলো? একটু আগে এটা খুব বিপজ্জনক ছিল, ভাগ্যিস ছোট সময় মতো এসে পড়েছিল, না হলে আমাদের শেষ করে দিত। হানা মনে মনে ভাবে, ভাগ্যিস আমি সময় মতো আমার পরচুলাটা ধরে ফেলেছিলাম, না হলে আমার আসল রূপ বেরিয়ে পড়ত। হেনরি বলে, ভাই ভাই তুমি কি বলছিলে? বলে, কিছু না, হয়তো আমি ভুল দেখেছি। তখনই প্রেসিডেন্ট এর ফোন আসে। এটা দেখে হেনরি বলে, আন্টি স্লোন, চলুন আগে এখান থেকে যাই। হানা বলে, ছোট প্রেসিডেন্ট ফোনে তোমার বাবার, তাহলে তুমি এখানে কেন? হেনরি বলে, আমি এর মধ্যে জড়াব না। হানা বলে, কিন্তু আপনিও তো সিনিয়র সিইও এর ছেলে, আপনি কেন চলে যাচ্ছেন? হেনরি বলে,
দুর্ঘটনার কারণে আমার ভাই তার পা হারানোর পর থেকে আমার বাবা শুধু তাকে বকা দেবার জন্যই ফোন করে। আমার ভাইয়ের খুব আত্মসম্মান বোধ আছে। আমি জানি সে চায় না আমি সেখানে থাকি। হানা বলে, এ কেমন বাবা যে নিজের আহত ছেলেকে সান্ত্বনা দেবার বদলে এমন আচরণ করে? হেনরি বলে, আমার বাবার চোখে এভারগ্রিন গ্রুপই সবার আগে। যেহেতু আমার ভাই তার পা হারিয়েছে, এখন বাবার কাছে তার কোনো মূল্য নেই। তাই এখন বাবা আমাকে গ্রুপের ব্যবসা সামলানোর জন্য জোর করছে। তখন হেনরি লক্ষ্য করে অ্যান্টির চুল কেমন যেন। হেনরি বলে, অ্যান্টি স্লোন, আপনার চুল? হানা বলে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার সামনের চুলগুলো উঠে যাচ্ছে, আসুন এই বিষয়ে কথা না বলি। হানা বলে, প্রেসিডেন্ট শয়ের কি কোনো একজন বাগদত্তা নেই? সে কেন ওনার যত্ন নিচ্ছে না? হেনরি বলে, বাবাই যখন এমন আচরণ করে তখন বাগদত্তার আর কি করবে জানো? একটু আগে যে জাস্টিন লোকটা এসেছিল, আমার ভাই পঙ্গু হওয়ার পর থেকে সে আমার ভাইয়ের বাগদত্তার সাথে প্রেম করছে এবং তার সাথে বেইমানি করছে। ওই বদমাসটাকে আমি একদিন একটা শিক্ষা দেব, আমি ওকে আচ্ছা করে পেটাবো। এই কথাগুলো শুনে হানা শকড হয়, তার চুলগুলো ভালো করে ঠিক করে নেয়। তারপর প্রেসিডেন্ট শয়ের কাছে যায়। সেখানে তার বাবার সাথে কথা বলছিল। তার বাবা বলে, তুমি এখন যে অবস্থায় আছো তুমি আমার ছেলে হওয়ার যোগ্য নও। আগে ফোন ছুঁড়ে ফেলে দেয়। হানা বলে, প্রেসিডেন্ট শ বলে, আপনিও কি আমার মতো একজন পঙ্গুকে উপহাস করতে এসেছেন? রাগে বলে প্রেসিডেন্ট শ আরও বলে, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, এক্ষুনি চলে যাও। হানা বলে, আমাকে কেন বরখাস্ত করছেন? আমি তো এখানে ভালোভাবেই কাজ করছিলাম। প্রেসিডেন্ট শ বলে, এই নাও $2,00,000, টাকাটা নাও, আর কোনো কথা নয়। হানা বলে, ঠিক আছে, জোর করে তো কিছু হয় না। হানা কার্ডটা নিয়ে নেয়, আরও বলে, তাহলে আমি চললাম, নিজের খেয়াল রাখবেন। মনে মনে বলছে, আমি আমার পড়ার খরচ আগেই জোগাড় করে ফেলেছি, কিন্তু তবুও আমার মন খারাপ লাগছে কেন? অন্য সিন। হেনরি বলে, ভাই, অ্যান্টির কোনো সমস্যা হয়েছিল কি? আমি এখন অন্য কাউকে কোথায় খুঁজব? কি সুন্দর রান্না করতে পারে! প্যানসিয়ার চিকেন, টমেটো লেটেস, ড্রেসিং সহ হোল হুইট র্যাপ, শামুক, নুডলস আর ফার্মেন্টেড টোফু, গোপন মশলাদার তেল দিয়ে কাঠকয়লায় পোড়ানো। আহা, বলে, যে কেউই এসব তৈরি করতে পারে, অন্য কাউকে কাজে রেখে নাও। হেনরি বলে, এমন কাউকে আর কোথায় পাবে যে তোমার পায়ের আঘাতকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে আর প্রতিদিন ক্লান্তিহীনভাবে তোমাকে মাসাজ করে দেয়? প্রেসিডেন্ট বলে, তাহলে আমাকে পঙ্গুই থাকতে দাও, আমি মরে গেলেও কারোর কিছু এসে যাবে না। হেনরি বলে, কি জ্বালা, আমি কোথায় যাব অ্যান্টি স্লোনের মতো এত ভালো একজন নানি খুঁজে পাবার জন্য? এখন অন্য সিন। হানা বলে, বাবা, আমি ফিরে এসেছি, আমি পড়াশোনার জন্য যথেষ্ট টাকা জমিয়ে ফেলেছি, আমাকে আর নানি হিসেবে কাজ করতে হবে না। বাবা বলে, সত্যি? ওহ, এটা তো দারুণ খবর, যাও হাত ধুয়ে এসো, আমরা খেতে খেতে কথা বলবো। ঠিক আছে। হানা হাত ধুতে যায়, নিজেকে আয়নায় দেখে হাসে, এখন কত ভালো আছি। এদিকে প্রেসিডেন্ট শো শুধু হানার ছায়া দেখছে, তার কাছে মনে হচ্ছে শুধু হানা ঘুরছে। প্রেসিডেন্ট শো, ওই বইটা রাখুন, মখমলের কেকি মিশ্রণ আর রেড ভেলভেট আইসক্রিমের সাথে চিজি আইসক্রিম। প্রেসিডেন্ট শো কিছু খেতে চাইছেন। প্রেসিডেন্ট শো হাসে, বাট শুধুই কল্পনা ছিল, আসলেই তার ছোট ভাই খাবার নিয়ে এসেছে। ভাই, এগুলো হলো ঐতিহ্যবাহী শামুকের খাবার, আর এটা ফার্মেন্টেড তোফু, কাঠকয়লায় পোড়ানো। এগুলো সবই আন্টি স্লোনের স্পেশাল খাবার। ভাই, এই নাও, একটু খেয়ে দেখো। প্রেসিডেন্ট শো টেস্ট করে বলে, এর স্বাদটা ঠিকঠাক লাগছে না। হেনরিও টেস্ট করে বলে, ও ভাই, আন্টি স্লোন ছাড়া অন্য কেউ এই স্বাদটা ঠিকঠাক আনতে পারবে না। আন্টি কত ভালো ছিলেন, সবসময় হাসি খুশি, ওনার কোকড়ানো চুলগুলো কত আপন মনে হতো, উনি আমাদের কাছে মায়ের মতোই ছিলেন। প্রেসিডেন্ট শো বলে, তাকে আগেই বরখাস্ত করা হয়েছে, তাকে আবার ফিরিয়ে আনার কোনো কারণ নেই ভাই। হেনরি বলে, তাকে ফিরিয়ে আনার কথা বলছি, তুমি কি বলছো? আমিই বলছি, সে চলে গেছে, সে তো আর মারা যায়নি, তাকে আবার কাজে ফিরিয়ে আনা যায়। শো বলে, হেই, আমি যথেষ্ট নাছোড়বান্ধা, আমি গিয়ে আন্টি স্লোনকে ফিরিয়ে আনব? অসম্ভব, তার মধ্যে এত বিশেষ কি আছে, তুমি নিজে কেন এত কষ্ট করতে যাবে? হেনরি বলে, অ্যান্ট স্লোন খুব ভালো মাসাজ করতে পারেন, আর ওনার হাতের রান্নাও দারুণ, উনি জাস্টিনকেও সামলাতে পারেন। এত ভালো একজন ন্যানি লাখে একটা পাওয়া যায় না। ভাই, দয়া করে তাকে ফিরে আসতে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি। শো বলে, তুমিই তাকে ফেরত আনতে চাইছ, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হেনরি বলে, ঠিক ঠিক ঠিক, সব দায় আমার। যাই হোক, আমি জানি অ্যান্ট স্লোন কোথায় থাকেন, আমি কাল গিয়ে ওনাকে নিয়ে আসব। পরদিন তারা হানার বাড়ি যায়। হেনরি বলে, শুনবেন, এখানে হানা কি আছে? হানা বলে, কে খুঁজছে? তাদের দেখে তো হানা অবাক হয়ে যায়। হানা লুকিয়ে থাকে। আবার তারা হানার বাবার রুমে যায়।
হেনরি বলে, হানা কি এখানে আছে? হানার বাবা বলে, হানা কি খুঁজছেন? কি ব্যাপার? আমি হানার বাবা। হেনরি বলে, ওনাকে তো দেখতে অ্যান্টি স্লোনের বয়সেই মনে হচ্ছে। সেখানে একজন মেসেজ নিচ্ছিলেন, তিনি বললেন, যুবক, তোমার কি খিদে পেয়েছে? আজ সকালে হানার বানানো কিছু পরিজ বেঁচে আছে, তোমরা কিছু মনে না করলে খিদে মেটাতে একটু খেতে পারো। হানা একটু পরেই খাবার নিয়ে আসবে। হেনরি বলে, না ধন্যবাদ, আমার ভাই তো টাটকা পরিজই খায় না, আর বাসিটা তো দূরের কথা। এদিকে হেনরি দেখে তার ভাই অলরেডি খেয়ে ফেলেছে। শো মনে মনে বলে, একদম ঠিক, এই স্বাদটাই খুঁজছিলাম। হেনরি বলে, ও না দাদু, আমরা হানার বন্ধু নই, আমরা ওর আগের বস। আমরা হানাকে কাজে ফিরে যাওয়ার আমন্ত্রণ জানাতে এসেছি। ওকে কাজ থেকে বের করে দেওয়ার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত। স্যার, আশা করি আপনি হানাকে ফিরে যাওয়ার অনুমতি দেবেন। ও ফিরে এলে আমরা বেতন নিয়ে আলোচনা করতে পারি। আমরা আপনার মেয়েকে অবসর নেওয়ার বয়স পর্যন্ত কাজ করতে দেব। হানা বাবা বলে, অবসর? কোনোভাবেই না, আমার মেয়েকে এখনও কলেজে যেতে হবে। হেনরি বলে, অ্যান্টি স্লোন এই বয়সে কলেজে যাবে? বুঝতে পারছি না। তখনই হঠাৎ হানা আসে। হানা তো অবাক হয়, শো আরও বেশি অবাক হয়, আবেগে একদম দাঁড়িয়ে যায়। হানা বলে, আপনারা নিশ্চয়ই আমার মা অ্যানি স্লোনকে খুঁজছেন, তাই তো? তিনি আজ দোকানে নেই। চলো বাইরে কথা বলি। হানা মনে মনে বলে, শো পরিবারে আমি যে মায়ের নকল করে এসেছি সেটা যদি ওরা ধরে ফেলে তাহলে আমার মরণ নিশ্চিত। হেনরি বলে, মাফ করবেন মিস, অ্যানি স্লোন কি আপনার মা? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। তাহলে আপনার নামও হানা কেন? আমার বাবার ডিমেনশিয়া আর চোখের সমস্যা আছে, তিনি প্রায়ই আমাকে মা ভেবে ভুল করেন। মার নাম স্লোন, আমার নাম ফ্লোরা, আমাকে ফ্লোরা বলেই ডাকবেন। আপনারা দুজন এখানে এসেছেন আমার মাকে খুঁজতে। হেনরি বলে, কোনো এক কারণে আমরা চাই তিনি কাজে ফিরে আসুন, তাকে ছাড়া আমার ভাই আর আমার সত্যিই চলছে না। অ্যান্টি স্লোন কোথায়? হানা বলে, উনি উনি সবজি আচার বানাচ্ছেন, দয়া করে এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি তাকে ডেকে আনছি। হেনরি বলে, আপনারা মা মেয়ে দেখতে একদম একই রকম। এদিকে হানা তাড়াতাড়ি করে মেকআপ করছে। শো বলে, আমাকে ভেতরে নিয়ে চলো। তখনই হানা এসে হাজির। হানা বলে, প্রেসিডেন্ট শো, ইয়াং প্রেসিডেন্ট শো, আপনাদের কি আমার কাছে কিছু দরকার? হেনরি বলে, অ্যান্টি স্লোন, আমি আপনাকে খুব মিস করেছি, বলে জড়িয়ে ধরে। অ্যান্টি স্লোন, আমার ভুল হয়ে গেছিল, আপনাকে কাজ থেকে বের করে দেওয়া আমার উচিত হয়নি। আপনি যাওয়ার পর থেকে আমি ঠিকমতো খেতে বা ঘুমাতে পারিনি, এমনকি সাধারণ জলও আমার কাছে স্বাদহীন লাগত। ইয়াং প্রেসিডেন্ট শো, আমার যতদূর মনে পড়ে যে আমাকে বরখাস্ত করেছিল সে হলো প্রেসিডেন্ট শো। প্রেসিডেন্ট শো? ওহ, সব একই ব্যাপার অ্যান্টি স্লোন, শুধু আপনি ফিরে আসুন, বেতন দ্বিগুণ হবে, সুযোগ সুবিধাও একই থাকবে। আমার ভাই, ওহ না, আপনাকে ছাড়া আমি সত্যিই বাঁচতে পারবো না। আসলে আমি আপনাকে ফিরিয়ে আনার জন্য খুব জোর করছি, আমার কোনো উপায় নেই। হানা মনে মনে বলে, কি ভান করছে, বোঝাই যাচ্ছে আমাকে ছাড়া তোমার চলবে না। স্কুল শুরু হতে আর 1 মাস বাকি, শো পরিবারে থাকলে আমি আরও বেশি টাকা কামাতে পারবো। যেহেতু ব্যাপারটা এমন, তাই আমি অবশ্যই ফিরে যেতে রাজি আছি। প্রেসিডেন্ট শো বলে, ইয়েস, খুব ভালো। আচ্ছা, আপনার মেয়ে ফ্লোরা তো এইমাত্র ভেতরে গেল, ও কোথায়? হানা বলে, আসলে সময়টা খুব খারাপ, ওর ডায়রিয়া হয়েছে, বাথরুমে আছে। আমি কি ওকে ডাকবো? হেনরি বলে, ভাই ও বাথরুমে আছে, তুই জিজ্ঞেস করছিস কেন? হানা বলে, হে প্রেসিডেন্ট শো, ইয়াং প্রেসিডেন্ট শো, আমি কাজে কবে থেকে যোগ দেব? হেনরি বলে, এখন থেকেই। প্রেসিডেন্ট শো, টমেটো, লেটেস আর হোল হুইট র্যাপের সাথে চিকেন ব্রেস্ট, ওপরে স্যালাড ড্রেসিং দেওয়া। আপনার খাবার পছন্দের খাবার উপভোগ করুন। অ্যান্টি স্লোন, তুমি কিভাবে মনে রাখো? ও বাবা, এখন যেহেতু আমি প্রেসিডেন্ট শোর মতো একজন আন্তর্জাতিক সিইওর সাথে আছি, আমাকে তো একটু শুদ্ধ ভাষা শিখতেই হবে, মনে রাখতে হবে। তারপর প্রেসিডেন্ট শোর বন্ধু আসে। ডাক্তার বলে, হ্যালো, আমি হেইজ, ইউজিনের ভালো বন্ধু। হানা বলে, আরেকজন ভালো বন্ধু? নড়বেন না, একদম দাঁড়িয়ে থাকো, আমি জিজ্ঞেস করে আসছি। হানা বলে, প্রেসিডেন্ট শো, বাইরেই হেইজ নামের একজন নিজেকে আপনার ভালো বন্ধু বলে দাবি করছে, এটা কি সত্যি? শো বলে, হ্যাঁ, ওকে ভেতরে আসতে দাও। সত্যিই ভালো বন্ধু? জাস্টিনের মতো কেউ নয় তো? না, ভালো বন্ধু হওয়ার পাশাপাশি ও আমার ডাক্তারও। হানা বলে, আপনি আসতে পারেন। ডাক্তার বলে, ইউজিন, ইউজিন, ইনি কি নতুন ন্যানি? শো বলে, হ্যাঁ,
ইনি অ্যান্টি স্লোন। ডাক্তার বলে, এতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, সে কি আমার প্রেমে পড়ল নাকি? আমার আকর্ষণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সব বয়সের মানুষকেই টানে। কি দেখছেন ওভাবে? আপনিও আমার প্রেমে পড়েননি তো? সত্যি, সুন্দর ছেলেদের তো সবাই পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আসার আগে কি বুদ্ধির ওষুধ খেতে ভুলে গেছিলে? আমি তো সত্যি কথাই বলছি। ডাক্তার বলে, হে আন্টি স্লোন, আমাদের মধ্যে কাকে বেশি সুদর্শন লাগছে? আগে কাজের কথা হোক, দেখি আপনার পায়ের অবস্থা কতটা সেরেছে। আন্টি স্লোন, আপনি কি কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবেন? আমাকেও কি যেতে হবে? আমি ইউজিনের ডাক্তার। ইউজিন কখনো কাউকে ওর পা দেখতে দেয় না। শো বলে, দরকার নেই, ও বাইরের কেউ নয়। ইউজিন, সত্যি বলছিস? শো বলে, না হলে ও আমার হুইলচেয়ারের ব্যাটারি খুলে নেবে। ডাক্তার বলে, খুলে নেবে মানে? তুই ওকে ব্যাটারি খুলে নিতে দিস? তুই কি লাফিয়ে উঠে প্রতিবাদ করতে পারিস না? আমার মনে হয় তোমার সত্যিই ওষুধের দরকার। আন্টি, আন্টি, আপনিই সেরা। আসুন, আমাকে আপনার পা দেখতে দিন। আপনার পায়ের পেশি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। একটু দাঁড়ান। এখানে কিছু অনুভব করছেন? না, ধীরে ধীরে হবে। তোমার স্ক্যান রিপোর্টগুলো আমি আগেই দেখেছি। স্ক্যানে দেখা যাচ্ছে তোমার পায়ের স্নায়ুগুলো পুরোপুরি মৃত নয়। একবার এই ক্ষতটা সেরে গেলে আর রোজ ব্যায়াম করলে পুরোপুরি সেরে ওঠার আশা আছে। হানা বলে, প্রেসিডেন্ট শো কি আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন? আমি তো সার্জারি করব। আমি 90% নিশ্চিত না হলে এ কথা বলতাম না। হানা বলে, সত্যি দারুণ ব্যাপার। ডক্টর হেইস, আমাকে বলুন, প্রেসিডেন্ট শোয়ের দ্রুত সুস্থ হওয়ার জন্য কি কি বিষয় খেয়াল রাখা উচিত? ডাক্তার বলে, আমি বলছি শুনুন। প্রথম কথা হলো, ইউজিনের পা যে সেরে উঠতে পারে সে কথা কাউকে বলা যাবে না, এমনকি ইয়াং প্রেসিডেন্ট শো কেউ না, কাউকে না। 3 মাস আগে ইউজিনের সাথে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেটা ইচ্ছাকৃত ছিল। এখনও আমরা জানি না এর পেছনে কে আছে। অপরাধীদের অসতর্ক করে দেওয়ার জন্যই ইউজিন এই নাটকটা করছে। দ্বিতীয় কথা, প্রতিদিন ইউজিনকে হাসি খুশি রাখবেন, এতে ওর পায়ের স্নায়ুগুলো সেরে উঠতে সুবিধা হবে। হানা বলে, হ্যাঁ, এটাও কি আমার কাজ? ইউজিনকে খুশি রাখা তো কলেজে চান্স পাওয়ার চেয়েও কঠিন। ওহ, আমার যদি ওই ট্যালেন্ট থাকতো তবে কি আমি ন্যানির কাজ করতাম? শো বলে, তুমি আবার আমার ব্যাটারি খুলে নিয়েছ। হানা হাসে। প্রেসিডেন্ট শো, আপনাকে আনন্দে রাখার জন্য চলুন আগামীকাল তৃণভূমিতে ভরায় চড়তে যাই। শো বলে, হ্যাঁ, চলো যাই। হানা বলে, প্রেসিডেন্ট শো, আমি আজই বুঝলাম এই ফুটবল মাঠটা ঘাসে ভরা, এটা তৃণভূমির মতোই ভালো। শো বলে, আর ঘোড়ার কি হবে? ঘোড়া কোথায়? হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনার কি এখন একটু ভালো লাগছে? শো বলে, এখানে অনেক গ্যাদারিং, মাথা ধরছে। আপনি নিজেই ভেতরে যান, আমি গাড়িতে অপেক্ষা করছি। হানা বলে, আমি দুঃখিত প্রেসিডেন্ট শো, এখানে কি খুব ভিড় মনে হচ্ছে আপনার? শো বলে, হয়তো অনেক দিন বাইরে বের হইনি বলে এমন লাগছে, আমি এখনও এতে অভ্যস্ত হতে পারিনি। হানা বলে, এটা আমার ভুল, আমি আপনার পরিস্থিতি নিয়ে বড্ড বেশি আশাবাদী ছিলাম, আপনার অনুভূতির কথা আমি খেয়াল করিনি। ঠিক আছে, তাহলে চলুন ফিরে যাই। শো বলে, দরকার নেই, ঠিক আছে, আমি তো চিরকাল ঘরে বন্দি থাকতে পারি না, এখানকার আলোটা বেশ ভালো, চলুন এখানে ছবি তুলি। আপনি কি ছবি তুলতে চান? ঠিক ওদের মতো। হানা বলে, এতে কোনো সমস্যা নেই তো, আসুন ছবি তুলি। শো বলে, অ্যান্টি স্লোন, তুমি এসব কি করছো? হানা বলে, ওহ প্রেসিডেন্ট শো, আমি এসব আজকালকার ছেলে মেয়েদের কাছ থেকে শিখেছি। হানা বলে, ও প্রেসিডেন্ট শো, প্রেসিডেন্ট শো, আপনি দারুণ ছবি তোলেন, আপনি তো আমাকে একদম সুপারস্টারের মতো বানিয়ে দিয়েছেন। ওহ, এটা খুব সুন্দর হয়েছে, এই ছবিটা দেখুন। হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? কি হলো? শো বলে, অ্যান্টি স্লোন, আপনার মুখের তিলটা কোথায় গেল? হানা মনে মনে বলে, ও না, আজ সকালে আমি এতই উত্তেজিত ছিলাম যে আমার তিলটা লাগাতে ভুলে গেছি। প্রেসিডেন্ট শো, আপনি সত্যিই এটা খেয়াল করেছেন? আমি একটা বিউটি স্যালনে গিয়ে তিলটা তুলে ফেলেছি। এখন থেকে তো আমি সবসময় আপনার সাথেই থাকব। আমার জন্য আপনার সম্মান নষ্ট হোক সেটা তো হতে দেওয়া যায় না, তাই না? খেলার মাঠের সিন। হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনি ঠিক আছেন? শো বলে, আমি ঠিক আছি, আমি শুধু ভাবছিলাম ছোটবেলায় আমি মাঠে যাওয়ার জন্য কতই না চেষ্টা করেছি, কিন্তু কখনোই যেতে পারিনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ যখন আমি পঙ্গু তখন অবশেষে আমি ফুটবল খেলছি। একে কি বলা যায়?
তুচ্ছ কাজের জায়গা? হানা বলে, এটা জীবন নষ্ট করা নয়, এটা হলো আবেগের মুক্তি। ফুটবল আপনার আবেগ প্রকাশ করতে এবং স্বাধীনতা খুঁজে পেতে সাহায্য করে। একইভাবে আমি আশা করি প্রেসিডেন্ট শো আপনিও নিজের আবেগের মুক্তি খুঁজে পাবেন, শুধু এখানে নয়, সব জায়গায়। প্রেসিডেন্ট শো বলে, অ্যান্টি স্লোন, আপনার ত্বক এত সুন্দর, আপনার বয়স কি সত্যিই 40? হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনি কোথায় তাকাচ্ছেন? আমি একজন ভদ্র মহিলা। অবসর নেওয়ার পর আমি একজন ভালো বয়স্ক মানুষ খোঁজার পরিকল্পনা করছি। শো বলে, দুঃখিত অ্যান্টি স্লোন, আমি সেভাবে বলতে চাইনি। চলুন, এবার চলুন বাড়ি যাই। এখন বাড়ির সিন। হেনরি বলে, ভাই, কেমন হলো অ্যান্টি? আমার ভাই কি আজ মেজাজ হারিয়েছিল বা কাউকে মেরেছে? শো বলে, আজ বাইরে গিয়ে আমি বেশ আনন্দ পেয়েছি। কি? আমার ভাই সত্যি সত্যি বলল যে সে আনন্দ পেয়েছে? আন্টি, আপনারা দুজন আজ কোথায় গিয়েছিলেন? আমরা ফুটবল মাঠে ফুটবল খেলতে গিয়েছিলাম। হেনরি বলে, কি, তোমরা ফুটবল খেলতে গিয়েছিলে আর আমাকে নিলে না? আমি যেতাম। শো বলে, কখনো কখনো তোমাকে সাথে না নিয়ে যাওয়াটাও আমাদের জন্য মঙ্গল। ভাই, আমি দেখছি তুই বদলে গেছিস। তুই আগে এত নম্র ছিলি না, এখন এত শান্ত হয়ে গেলি কিভাবে? এটা কি অ্যান্টি স্লোনের জন্য? শো বলে, তুই কি আবার ওভারটাইম খাটতে চাস? প্রেসিডেন্ট শো খুব সুন্দর করে বেলুনটা সাজিয়ে রাখে আর হানার কথাগুলো ভাবে। হানা বলেছিল, একইভাবে আমি আশা করি প্রেসিডেন্ট শো আপনিও নিজের আবেগের মুক্তি খুঁজে পাবেন, শুধু এখানে নয়, সব জায়গায়। তারপর দিন আবার হানা অন্য এক জায়গায় শোকে এন্টারটেনমেন্ট করার জন্য নিয়ে যায়। সেখানে সুন্দরী লেডিরা স্বাগত জানাচ্ছে। শো বলে, আমরা কি গতকালই বাইরে যাইনি? আজ আবার বাইরে কেন? হানা বলে, এটা আপনার ভালোর জন্যই। আপনি গতকাল খুব মজা পেয়েছিলেন। আমি চাই আপনি এভাবেই হাসি খুশি থাকুন প্রেসিডেন্ট শো। এটা এখানকার সবচেয়ে ট্রেন্ডি আর ভাইরাল জায়গা। আর কি বলবো? বলে কানামাছি খেলা শুরু করেছে বাচ্চাদের মতো। এই যে সুন্দরী মেয়ে, দৌড়িও না, ধরে ফেলেছি। প্রেসিডেন্ট শো, আপনিও কেন যোগ দিচ্ছেন না? ও, ঠিক বলেছ, আপনার পা তো আর তাল মেলাতে পারবে না। এভাবে হানা কিছুক্ষণ খেলে নিল। তারপর বিল পে করার পালা। বিল তো এসেছে অনেক, যা দেখে হানা অনেক অবাক হয়, থতমত খেয়ে যায়। আপনাদের খাবারের দাম ছিল $1,888 আর শিল্পীদের সাথে মেলামেশার চার্জ $16,888। এটা তো পুরোপুরি ডাকাতি। গুন্ডাদের মতো জোর করে টাকা আদায়ের সাহস আপনাদের হয় কি করে? আমি কোনো টাকা দেব না। তবে আজকের সার্ভিস সত্যিই বেশ ভালো ছিল। যেহেতু আপনারা দুজন খুব মজা করেছেন, আমি বিলটার রাউন্ড ফিগার করে দিচ্ছি। মোট $18,700। উইচ্যাট, আলিপে না কার্ড? হানা বলে, প্রেসিডেন্ট শো, আমি তো শুধু ভদ্রতা করছিলাম। প্রেসিডেন্ট শো বলে, ও না, আমি তো আমার ফোনটাই আনিনি। হানা বলে, কোনো সমস্যা নেই, আপনার ফোন তো এই আমার কাছেই আছে। ফোন কোথায়? যাক বাবা, আমি তাড়াহুড়োয় গাড়িতেই ফেলে এসেছি। ম্যানেজার বলে, তার মানে আপনারা দুজন খেয়ে টাকা না দিয়েই পালানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই তো? হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনি ড্রাইভারকে ফোন করে তাকে টাকাটা দিয়ে যেতে বলছেন না কেন? প্রেসিডেন্ট শো বলে, আমার কাছে ওর নম্বর নেই। হানা বলে, ও, আপনার ড্রাইভার না, আপনার কাছে ওর নম্বর নেই কিভাবে? প্রেসিডেন্ট শো বলে, গত 3 মাসে আমি 68 জন ড্রাইভারকে বরখাস্ত করেছি, নম্বর মনে রাখার কোনো দরকার নেই। ম্যানেজার বলে, তাহলে এখন কি হবে? আর একটা কথাও বলবে না। ম্যানেজার বলে, বস, তারা ঝামেলা করছে। এমন সময় বিশাল দেহের লোক দল বল নিয়ে আসে। গুন্ডা বলে, কেরে, আমার জায়গায় ঝামেলা করার সাহস কার হলো? ও, আপনারা দুজন খেয়ে টাকা না দিয়েই পালাতে চান? হানা বলে, প্রেসিডেন্ট শো, চিন্তা করবেন না, আমি এই ঝামেলা শুরু করেছি, আমি আপনাকে রক্ষা করব। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলুন, এর সাথে আমার বসের কোনো সম্পর্ক নেই। আমি যতক্ষণ এখানে আছি কেউ তাকে ছুতে পারবে না। প্রেসিডেন্ট শো হানার অবস্থা দেখে মজা নিচ্ছিল। তারপর সে নিজেই হেনরিকে কল করে। হেনরি এসে সব ঝামেলা চুকিয়ে নেয়। ওখান থেকে ফিরে আসার পর বাড়ির গেটে দেখা জাস্টিন এবং শেরির সাথে। হ্যানা বলে, ওয়াও, ওকে, মেয়েটা তো খুব সুন্দর। শো বলে, আমার বাগদত্তা, যে আমার সাথে বেইমানি করেছে। শেরি। হেনরি গাড়ি থেকে নেমে বলে, তোকে দেখতে একদম ব্যাঙের মতো। কুৎসিত মানুষরাই সবচেয়ে বেশি ঝামেলা পাকায়। তোমাদের দুজনকে কে ঢুকতে দিল? সাইনবোর্ডটা দেখনি? জাস্টিন, শেরি এবং কুকুরের প্রবেশ নিষেধ। জাস্টিন বলে, আহা,
তোর বরং আগে নিজের জামা কাপড় আর জুতো ঠিকমতো পরা উচিত ছোট্ট ক্যাল। শেরি আর আমি আজ তোর ভাইকে একটা সুখবর দিতে এসেছি। হেনরি বলে, ভাই বাড়িতে নেই, তোমরা দুজন দূর হও এখান থেকে। শেরি বলে, হাস্যকর কথা বলো না, পঙ্গু হওয়ার পর থেকে সে তো বাড়ি থেকেই বেরোয় না। বাড়িতে নেই? কোথায় গেল? জাস্টিন আর শেরির আগামী মাসে এনগেজমেন্ট। আমরা বিশেষ করে তোর ভাইকে নিমন্ত্রণ কার্ড দিতে এসেছি। আমরা সবাই ছোটবেলার বন্ধু, তোর ভাই না এলে বিষয়টা মোটেও ভালো দেখাবে না। হেনরি বলে, তোমরা দুজন আমার ভাইয়ের সাথে বেইমানি করেছ, আর এখন চাও সে তোমাদের বিয়েতে যাক? হ্যানা গাড়ি থেকে বেরিয়ে বলে, ও মা গো, এটা তো দারুণ খবর। শুনলাম তোমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। এটা সত্যিই চমৎকার। অভিনন্দন, অভিনন্দন। আমাদের গ্রামে একটা কথা আছে, একটি শয়তান আর একটি শয়তানের সাথে চিরকাল একসাথে থাকে। আমি তোমাদের দুজনের দীর্ঘায়ু কামনা করি। শেরি বলে, এই বুড়ি ডাইনিটা কোথা থেকে এলো? তোর এত বড় সাহস, তুই এভাবে কথা বলছিস? বলে শেরি মারতে যায়। হেনরি বলে, থাম, ওকে ছোঁয়ার সাহস কার আছে? শেরি বলে, ও ইউজিন, তুমি সত্যিই বাইরে বেরিয়েছ? জাস্টিন বলে, ইউজিন, আগামী মাসে শেরি আর আমার এনগেজমেন্ট পার্টি। তুমি না এলে আমাদের ছোটবেলার ত্রয়ী অসম্পূর্ণ থেকে যাবে। জাস্টিন একটা ইনভাইটেশন কার্ড দেয়। হানা তা ছিঁড়ে ফেলে। শো বলে, ঠিক আছে, আমি যাব। হানা বলে, তুমি কি শোনোনি প্রেসিডেন্ট শো বলেছেন তিনি যাবেন? তাড়াতাড়ি আরেকটা নিমন্ত্রণপত্র দাও। তোমার কাছে আর কোনো কার্ড নেই? তোমাদের আন্তরিকতা কোথায়? মাত্র একটা কার্ড নিয়ে এসেছ? জাস্টিন বলে, কে বলেছে কোনো কার্ড বের করতে পারবো না? বলে ইনভাইটেশন কার্ডটা নিচে ফেলে দেয়। জাস্টিন বলে, কার্ডটা তুলে নাও। শেরি বলে, তুমি কি শুনতে পাওনি? তাড়াতাড়ি করে এটা তোলো। ইউজিন, এই বুড়ি মহিলাটা কি সত্যিই তোমার সেবা করতে পারে? হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনার নিমন্ত্রণপত্র। বলে এমন এক টেকনিকে কার্ড উঠিয়ে নেয় যা ছিল দেখার মতো। সবাই অবাক হয়। হেনরি বলে, আন্টি, তোমার তো বেশ কায়দা জানা আছে। হানা বলে, বাইরের দুনিয়ায় অনেক দক্ষতার প্রয়োজন হয়, ওদের মতো মানুষদের সামলাতে এমন কৌশলেরই দরকার হয়। জাস্টিন বলে, ইউজিন, এই অশিক্ষিত গ্রাম্য মহিলাকে তুমি কোথায় পেলে? ওর এত বড় সাহস, ও আমার সাথে এমন আচরণ করে। তুমি যদি ওকে শাসন না করো, ও তোমার মাথায় উঠে বসবে। শো বলে, আমি ওকে মাথায় তুলেছি। কে, কোনো সমস্যা আছে? আমার লোকদের শাসন করার অধিকার তোমাদের দুজনের নেই। অ্যান্টিস্লোন, চলো যাই। শো বলে, হেনরি, দরজাটা তালা দাও, আর কুকুরগুলো লেলিয়ে দাও। ঠিক আছে ব্রো, এখন বাসার সিন। হেনরি বলে, তুমি যদি বিয়েতে যাও আমাকেও সাথে নিয়ে যেতে হবে। শো বলে, ঠিক আছে, ওকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি কিছু লোক জোগাড় করছি। প্রেসিডেন্ট শো, আপনার মাসাজের সময় হয়ে গেছে, আমি আগে এখানে একটু ঘষে দিই। প্রেসিডেন্ট শো, ওরা আপনাকে এঙ্গেজমেন্ট পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এটা পরিষ্কার একটা ফাঁদ, তাও আপনি কেন যেতে চাইছেন? আমার দুর্ঘটনার পর থেকে সবাই আমার প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। এই এঙ্গেজমেন্টে অনেক লোক থাকবে, যে আমাকে ফাঁসিয়েছিল সেও হয়তো সেখানে থাকবে। হানা বলে, এবার আমি বুঝেছি, আপনি চান সবাই বিশ্বাস করুক যে আপনি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবেন না, যাতে ওরা অসতর্ক হয়ে পড়ে, তাই তো? শো বলে, ঠিক তাই, তুমি বেশ বুদ্ধিমতী। এখন থেকে তুমি যখন আমাকে মাসাজ করবে তখন আর ব্যাটারি খোলার দরকার নেই, আমি আর বাধা দেব না। হানা বলে, প্রেসিডেন্ট শো, হঠাৎ মন বদলের কারণ কি? শো বলে, অ্যান্টি স্লোন, তুমি বড্ড কাছে চলে এসেছ। শোর হার্টবিট বেড়ে যায়। হানা বলে, ওহ দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। প্রেসিডেন্ট শো, কি হয়েছে? শো বলে, আমি ঠিক আছি। হানা বলে, আপনি সত্যিই ঠিক আছেন তো? এখন অন্য সিন। শো বলে, মনে হচ্ছে আমার সত্যিই একজন ডাক্তার দেখানো প্রয়োজন। ডাক্তার, আমি বুঝতে পারছি। ও না, আমি বলতে চাইছি আমার মাথা, সেটাও আমি জানি। ডাক্তার বলেন, কেউ সুস্থ মস্তিষ্কে আমার কাছে কাউন্সেলিংয়ের জন্য আসবে না। বলুন, আপনার কি? ইদানিং একটা মেয়ে আমার নজর কাটছে। শো বলে, সে যাই করে তা আমার মন মেজাজের উপর প্রভাব ফেলে। ডাক্তার বলেন, কেমন ধরনের নারী? শো বলে, দয়ালু, মনোযোগী, কোমল, ষাঁড়ের মতো শক্তিশালী। কিন্তু বিষয়টা হলো সে আমার চেয়ে বয়সে বড়, আর আমি অনবরত তার দিকে আকৃষ্ট হচ্ছি, এমনকি একটু শারীরিক স্পর্শেও। আমার বুক ধরফর করে। ডাক্তার বলেন, মিস্টার শো, আচরণ এবং মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে বলা যায় আপনার প্রেমে পড়ার সম্ভাবনা ৯০%। তবে এতে কোনো সমস্যা নেই। আজকের দুনিয়ায় একজন পুরুষের তার থেকে বয়সে বড় মেয়েকে পছন্দ করাটা খুব স্বাভাবিক ব্যাপার। ডাক্তার বলেন, সে কতটা বড়? শো বলে, ৩০ বছরের। ডাক্তার বলেন, ৩ বছরের বড় হওয়াটা কোনো ব্যাপার না। শো বলে, আর
30 বছরের বড়? ডাক্তার বলেন, তো সোনার খনি এটা মোটেও খারাপ কিছু নয়। শো বলে, আমার মনে হয় আপনি ঠিক বলেছেন। আমার মনে হয় নিশ্চিত হওয়ার জন্য আপনাদের একসাথে আরও সময় কাটানো উচিত। ডাক্তার বলেন, এই সেই আন্টি যাকে আপনি পছন্দ করেন, আপনার কি মনে হয় না ও খুব কিউট? শো বলে, আপনার সত্যিই একজন চোখের ডাক্তার দেখানো উচিত। হানা বলে, আজ রাতে আমরা কি খাবো? শো বলে, তুমি যাই রাধো সবই খুব সুস্বাদু। তারপর তার বাইরে হাঁটতে গিয়েছিল। হানা বলে, হঠাৎ বরফ পড়তে শুরু করলো কেন? বরফ পড়ছে। প্রেসিডেন্ট শ, পায়ে কোনো অনুভূতি হচ্ছে? দেখুন কটা বাজে। তুমি প্রেসিডেন্ট শ, হুইল চেয়ারের বোতামটা টিপুন, আরও জোরে, তাড়াতাড়ি, না হলে আমরা রাস্তায় শীতে জমে বলে যাব। শো বলে, তুমি সত্যিই আমাকে আগের মতো মনে করো না, এমনকি মানুষ বলেও গণ্য করো না। এই অ্যান্টি স্লোন, তুমি এখনো মেকআপ করে আছো কেন? আসলে এটা আমার পুরনো মেকআপ, আমি চেয়েছিলাম না এটা নষ্ট হোক, তাই একটু লাগিয়েছিলাম। কে জানতো এটা ওয়াটারপ্রুফ নয়? হানা বলে, খুব ঠান্ডা লাগছে। ঠিক আছে, আমরা এখানেই অপেক্ষা করি, কেউ একজন আমাদের নিতে আসবে। তখনই হেনরি গাদ্দি বুচকা নিয়ে হাজির, আর তাদের অবস্থা দেখে হেসে নিল। তারপর তার বাসায় হাজির। হেনরি বলে, ভাই, কাল জাস্টিনের এঙ্গেজমেন্ট পার্টি, তোমার ঠান্ডা লাগালে চলবে না। আর শো তো হানাকে কল্পনা করেই যাচ্ছে। এদিকে হেনরি বলেই যাচ্ছে, ঠান্ডা লাগানো যাবে না, আমি ওই জুটির জন্য একটা দারুণ উপহার প্রস্তুত করেছি, ওরা এটা কখনোই ভুলতে পারবে না। কেউ একজন বলে, প্রেসিডেন্ট শ এসেছেন। অন্যজন বলে, ইউজিন এখানে আসবে কেন? তার প্রাক্তন বাগদত্তার এঙ্গেজমেন্ট পার্টিতে যোগ দিতে তার কি একটুও লজ্জা নেই? শেরি বলে, ইউজিন সত্যিই পঙ্গু, ও তো সিঁড়ি দিয়ে উঠতেও পারছে না। অন্যজন বলে, শ পরিবার খুব ক্ষমতাশালী, আর প্রেসিডেন্ট শ নিজের ভাবমূর্তি নিয়ে খুব সচেতন, তারা যদি ভেতরে না ঢোকে আমরাও ঢোকার সাহস করব না। সবার মধ্যে গসিপ শুরু হয়ে গেছে, ইউজিন সত্যিই পঙ্গু হয়ে গেছে, এখন ও স্রেফ একটা লুজার যে সিঁড়ি দিয়ে উঠতে পারে না। শেরি বলে, আমাদের নিচে নামা উচিত, একজন পঙ্গুর সাথে এমন ব্যবহারই মানায়। জাস্টিন বলে, 15 মিনিট হয়ে গেছে, সবাই চলে এসেছে, চলো সবাই মিলে ওকে অপমান করি। অতিথিরা কোথায়? ম্যানেজার বলে, সবাই বাইরে অপেক্ষা করছে। প্রেসিডেন্ট শো ভেতরে না ঢুকলে কার সাহস আছে ভেতরে যাওয়ার? তারাও বাইরে এসে। এদিকে হেনরি বলেছে, ব্রো, তুমি কি সত্যিই পায়ে কিছু অনুভব করতে পারছো না? তোমার চেয়ার ভেঙে যাবে না তো? শো বলে, যেহেতু আমরা অপেক্ষা করছি, আমার হুইল চেয়ারেই বসো। ছোট প্রেসিডেন্ট শো, আপনি চিন্তা করবেন না, এটা ঠিক আছে, আমি গতবারও এটাতে বসেছিলাম। হেনরি বলে, ভাই, তুমি না আগে হুইল চেয়ার শব্দটাকে ঘৃণা করতে, এখন তুমি এটা নিয়ে কত স্বাভাবিক। জাস্টিন বলে, ইউজিন, তুমি এসেছ? শো বলে, হ্যাঁ। জাস্টিন ম্যানেজারকে বলে, তোমার সমস্যাটা কি? আমি তোমাকে আগেই বলেছিলাম সিঁড়িতে র্যাম্পের ব্যবস্থা করতে, তুমি আমার কথা শুনোনি কেন? জাস্টিন বলে, এক্ষুনি কাউকে দিয়ে প্রেসিডেন্ট শোকে ভেতরে নিয়ে আসার ব্যবস্থা করো, অন্যদের বিরক্ত করো না, তুমি নিজেই এটা করতে পারো। হানা বলে, ভাই তোমার বিয়ের জন্য এসেছে, সে তো বলতে গেলে বাইরেই বেরোয় না, অন্য কাউকে দিয়ে কেন করাবে? জাস্টিন বলে, হেনরি, তুমি কি পারবে না? কাল রাত থেকে আমার খুব জ্বর, আর আমি এখনও সুস্থ নই, কোনো কিছু তোলার মতো শক্তি আমার নেই। হানা বলে, আমাকে বলো না, উফ, আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমার এই বয়সে এই বুড়ো হাড়ে হুইলচেয়ার তোলার কথা তো ছেড়েই দিন, এমনকি একটা বোতল খুলতেও আমার ছোট প্রেসিডেন্ট শোয়ের সাহায্য লাগে। তুমি বুড়ি ডাইনি, কিসের নাটক করছো এসব? তোমার কি সেই পা দিয়ে মারার কথা মনে আছে? এই যে শুনছেন, শুধু ওখানে দাঁড়িয়ে থেকো না, তোমার স্বামীকে ওকে তুলতে সাহায্য করো, তাড়াতাড়ি ওকে তোলো যাতে আমরা ভেতরে যেতে পারি। শেরি বলে, ওহ জাস্টিন, আমি এইমাত্র নখ ঠিক করে এলাম, আমি এটা তুলব কি করে? জাস্টিন বলে, কিসের জন্য অপেক্ষা করছো, জলদি করো। দুজন মিলে খুব ট্রাই করছে, পারছে না, সবাই দেখে হাসছে। শো বলে, যদি বন্ধু হওয়ার ভানই করছো তবে সেটাকে আসল মনে হতে দাও, অসতর্ক হইও না। শেরি বলে, আমার মেকআপ নষ্ট হয়ে গেছে আর জামা কাপড়ের 12টা বেজেছে, ওরা ইচ্ছে করে আমাকে হেনস্থা করার জন্য এসব করছে। জাস্টিন বলে, চিন্তা করো না, আমি তোমাকে পরে সাহায্য করব। এদিকে হেনরি একটা ফাঁদ পেতেছে, সবাইকে সতর্ক করছে। টার্গেট পজিশনে আছে, সবাই এখন জড়ো হও, গন্তব্য বলরুম, 10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাও। জাস্টিন বলে, জাস্টিন আর শেরির এঙ্গেজমেন্ট পার্টিতে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আজ বিশেষ একজনকে ধন্যবাদ জানাতে চাই, আমার ভালো ভাই ইউজিনকে। যদি তার আত্মত্যাগ না থাকত, শেরি আর আমি আজ এখানে থাকতাম না। তাই এই শুভ অবসরে আমি আমার ভাইয়ের জন্য ঘটকালি করব, তার জন্য একজন স্ত্রী খুঁজতে চাই। ইউজিন পঙ্গু, যদি কোনো ভদ্রমহিলার এতে আপত্তি না থাকে তবে এগিয়ে আসতে পারেন। চলুন এই ভালোবাসা ছড়িয়ে দিই। ইউজিন চলে যাচ্ছিল। শেরি বলে, ইউজিন, এখনই যেও না, আমরা তোমার জন্যই এই পরিকল্পনা করেছি, আমরা এসব তোমার জন্যই প্রস্তুত করেছি। হানা বলে, প্রেসিডেন্ট শো, উপরে যাবেন না। শেরি বলে, তোমরা কি দেখতে পাচ্ছ না এমন একটা অনুষ্ঠানে একজন আয়া কেন কথা বলছে? শো বলে, শেরি থামো। শেরি বলে,
ইউজিন, আমি জানি তুমি এখনও আমাকে ভালোবাসো আর আমাকে ভুলতে পারোনি, তবে সামনের দিকে তাকাও, তুমি অতীতের মধ্যে আটকে থাকতে পারো না। সবাই গসিপ করছে, গুজবগুলো তাহলে সত্যি, প্রেসিডেন্ট শো এখনও শেরিকে ভুলতে পারেননি। হানা বলে, কে বলেছে প্রেসিডেন্ট শো পুরনো কথা ভুলতে পারেননি? অনেক দিন ধরেই তার একজন গার্লফ্রেন্ড আছে। শেরি বলে, তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছ? ইউজিনের আশেপাশে তো মশামাছিও ঘেসে না, ওর আবার গার্লফ্রেন্ড? শো বলে, হানা, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? হানা বলে, প্রেসিডেন্ট চিন্তা করবেন না, আমি যখন বলছি আপনার গার্লফ্রেন্ড আছে মানে আছে। কে বলেছে প্রেসিডেন্ট শাহের কোনো গার্লফ্রেন্ড নেই? আমাকে 10টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি তাকে এখানে নিয়ে আসছি। আমি এক্ষুনি তাকে এখানে নিয়ে আসছি। হানা মনে মনে বলে, এটা সম্মানের ব্যাপার। ইউজিন আমার সাথে খুব ভালো ব্যবহার করে, আমি তাকে এভাবে অপমানিত হতে দেখতে পারি না। জাস্টিন বলে, ইউজিন, 15 মিনিট হয়ে যাচ্ছে, তোমার আয়া এখনও ফিরছে না কেন? সে কি তোমাকে ফেলে পালিয়েছে? শেরি বলে, মিথ্যেটা বলে ভয় পেয়ে গেছে, তাই সে ফিরে আসতে ভয় পাচ্ছে। ইউজিন, আমি তোমাকে আগেই বলেছিলাম, 4 হাত পা ঠিক থাকা কোনো সুস্থ মানুষ তোমার মতো পঙ্গুকে কখনো চাইবে না। এদিকে আবার গসিপ শুরু হয়ে গেছে। সৌপরিবার কি তাদের বংশধর হারাতে বসেছে? আসলে না, ইউজিনের দুর্ঘটনার পর থেকে তাদের পরিবারের ছোট ছেলেই ব্যবসার হাল ধরেছে। প্রথমজন তো শেষ, তাই তারা নতুন করে শুরু করছে। শো বলে, চুপ কর, যদি আর একটা কথা বলিস আমি তোকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। শেরি বলে, ইউজিন, তোমার আয়া তোমাকে ছেড়ে পালিয়েছে, তার রাগ এদের ওপর ঝাড়ছ কেন? জাস্টিন বলে, ইউজিন, তুমি যদি স্বীকার করো যে তুমি এখন অপদার্থ, তাহলে হয়তো আমি তোমার জন্য একটা পাত্রী খুঁজে দিতে পারি, কি বলো? ইউজিন, যেহেতু তোমার এই অবস্থা, তাই এত বাছাবাছি করো না। তুমি যদি কোনো কমবয়সী মেয়ে না পাও, তবে আমরা কোনো বয়স্ক কাউকে খুঁজে দেব। তোমার পাশেই তো একজন বয়স্ক মহিলা ছিল, তাই না? তোমাদের দুজনকে খুব মানিয়েছে। তখনই হানা পরীর মতো হাজির, সত্যিই কিউট লাগছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, সবাই বলছে, কে সে? খুব সুন্দর। হানা বলে, ও ডার্লিং, আমাকে মাফ করে দিও, আমার দেরি হয়ে গেল। জাস্টিন বলে, তুমি কে? হানা বলে, দেখেই বুঝতে পারছ না, আমি ইউজিনের গার্লফ্রেন্ড, চাইলে আমাকে মিসেস শোও বলতে পারো। সে জাস্টিনের সাথে হাত মিলাতে চায়, শেরি তা সরিয়ে নেয়। শো কল্পনা করে, আমি ফ্লোরা, আমাকে ফ্লোরা বলেই ডাকতে পারো। শো বলে, ফ্লোরা, তুমি এখানে কি করছো? ফ্লোরা বলে, মা আমাকে পাঠিয়েছে, মা বলল আপনাকে এভাবে অপমানিত হতে দেওয়া যায় না। হানা বলে, প্রেসিডেন্ট শো, একটু নাটক চালিয়ে যান। জাস্টিন বলে, ইউজিন, তুমি কি সত্যিই এত মরিয়া হয়ে গেছো, একজন আয়ার মেয়ের সাথে প্রেম করছো? হানা বলে, এই শুয়োরের প্রজনন পার্টিতে আসাটা কত বড় অপমানের। ও মিস কুইন, আপনি তো দেখছি খুব লেগে গেছেন। এমন তো নয় যে আপনি এখনও ওর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আপনার কি হিংসে হচ্ছে? শো মনে মনে ভাবছে, ওর গায়ের গন্ধটা তো একদম অ্যানিস লোডের মতো। জাস্টিন বলে, বাজে কথা, শেরি আর আমি একে অপরের জন্য একদম পারফেক্ট, আমরা সত্যিই একে অপরকে ভালোবাসি। শেরি বলে, একদম, জাস্টিনই আমার জীবনের একমাত্র ভালোবাসা। ফাজিল মেয়ে কোথাকার, আমাদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছিস। হেনরি বলে, মিস কুইন যে কথা বলছেন, আপনার কি একটুও অপরাধ বোধ হচ্ছে না? হেনরি হাততালি দিয়ে সবাইকে নিচে নামিয়ে নিয়ে এসে জাস্টিন বলে, এর মানে কি, এরা কারা? হেনরি বলে, মিস কুইনই ওদের সবচেয়ে ভালো চেনে, ওকেই জিজ্ঞেস করুন। শেরি বলে, আমি ওদের চিনি না। ওদের মধ্য থেকে একজন ফ্যাটি লোক বলে, হ্যালো মিস্টার শিন, আমরা সবাই মিস শেরি কুইনের এক্স প্রেমিক। জাস্টিন অবাক হয়। হেনরি বলে, অবাক হওয়ার কিছু নেই জাস্টিন, তুমি তো স্রেফ 11 নম্বর। জাস্টিন বলে, তুমি না বলেছিলে আমি তোমার প্রথম? এই সব কি চলছে? শেরি বলে, জাস্টিন, আমাকে বলতে দাও, ওই 10 জন স্রেফ দুর্ঘটনা ছিল, তুমি আমার একমাত্র সত্যিকারের ভালোবাসা। জাস্টিন, আমাকে বিশ্বাস করো। ও বেবি, তুমি না গতকাল আমাকে বললে যে আমি তোমার সত্যিকারের ভালোবাসা? 1 নাম্বার এক্সেসে বলে। শেরি, তুমি আমাকে কথা দিয়েছিলে। 2 নাম্বার এক্সেসে বলে, গত সপ্তাহে না তুই বললি যে তুই আমার বাচ্চা চাস, আমার কাছে স্ক্রিনশট আছে। 3 নাম্বার এক্সেসে বলে, ছোট্ট শেরি, তুমি না বলেছিলে সূর্যাস্তের প্রেমী আসল? তোমরা দুজন কবে একসাথে হলে? আমি জানলাম না কি করে? ব্যাপারটা খুব জমে উঠেছে। এখন হেনরি বলে, ভাই, আমার গোপন উপহারটা কেমন লাগলো? দারুণ না? আমার গোপন উপহার খুব সুন্দর, তাই না? শো হাসে। হানা তখন কোল থেকে নেমে যায়। এদিকে তো প্রেমিক মেলা।
শেরি বলে, জাস্টিন, আমাকে বোঝাতে দাও। জাস্টিন বলে, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমি ঘোষণা করছি এই এঙ্গেজমেন্ট বাতিল। সবাই বেরিয়ে যান এখান থেকে। জাস্টিন, আমাকে বলতে দাও। আর এক্সট্রা বলেছে, যেও না, আমাকে ছেড়ে যেও না, আমার জন্য দাঁড়াও। হেনরি বলে, সবাই চলে গেছে। দারুণ। ফ্লোরাসিস, এইমাত্র সাহায্য করার জন্য ধন্যবাদ। আরে ঠিক আছে। হানা বলে, আর কিছু না থাকলে আমি এখন আসি? হেনরি বলে, দাঁড়াও, এত তাড়া কিসের? তুমি আমাকে অনেক সাহায্য করেছ। আমার তোমাকে ঠিকমতো ধন্যবাদ জানানো উচিত। আমরা অ্যান্টি স্লুনকে খাওয়ার জন্য ডাকলে কেমন হয়? হানা বলে, না। ওহ, এই ড্রেসটা ভাড়া নিতে অনেক খরচ হয়েছে। আমাকে এটা এক্ষুনি ফেরত দিতে হবে। হেনরি বলে, আমি টাকা দিয়ে দেব। তুমি এইমাত্র আমার ভাইকে সাহায্য করেছ। তোমাকে ট্রিট দেওয়াটা তো আমাদের দায়িত্ব। শো বলে, চলো অ্যান্টি স্লোনকে ডাকি। তাকে ফোন করে আসতে বলো। ঠিক আছে। হানা বলে, না না, দাঁড়াও। বলতেই ফোন বেজে উঠল। হানা বলে, মা তার ফোনটা আমার কাছে রেখে গেছে। আমিও তাকে ফোনে পাচ্ছি না। শো বলে, একজন বয়স্ক মানুষ 4 ঘন্টা ধরে নিখোঁজ থাকাটা চিন্তার বিষয়। এর জন্য পুলিশ ডাকব? হানা বলে, ও না, দরকার নেই, খামোখা কষ্ট করবেন না। তখন হানা ফোন ধরার ভান করে সেখান থেকে পালিয়ে যায়। হানা বাড়ি যায়। তার বাবা বলে, তুমি ফিরে এলে যে? হানা বলে, ওহ বাবা, বস আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, তাই ভাবলাম দোকানটা একটু দেখে যাই। মায়ের শরীর এখন কেমন? তোর মা ভালোই সেরে উঠছে। আর কদিন পর ওরা ক্রাচ লাগবে না। ভালো। তখন সেখানে শো আসে, বলে, হ্যালো ফ্লোরা, তোমাকে খুঁজছি। হ্যালো ফ্লোরা, তোমাকে খুঁজছি। হানার বাবা বলে, আমার বউকে এত আদর করে ডাকছ? আবার বলো তো, তুমি কাকে খুঁজছ? ফ্লোরা, আমি ফ্লোরাকে খুঁজছি। হানার বাবা বলে, ও আমার বউ। শো বলে, ফ্লোরা তোমার বউ? হানার বাবা তো মারতে আসে। শো কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। তখনই হানাকে শো দেখতে পায় তার বাবার সাথে কোথাও যাচ্ছে। তখন শো বুঝতে পারে হানাই অ্যান্টি স্লোন। বুঝলাম, খুব ভালো খেলেছ অ্যান্টি স্লোন। শো ফোন করে, হ্যালো অ্যান্টি স্লোন, আমার জ্বর এসেছে, এক্ষুনি বাড়ি এসো। হানা বলে, প্রেসিডেন্ট শো, আমি চলে এসেছে। ডাক্তার বলে, ওহ অ্যান্টি স্লোন, শেষমেশ আপনি ফিরলেন। ইউজিনের জ্বর এসেছে, দয়া করে এটা দিয়ে ওকে সাহায্য করুন। ওর গা মুছিয়ে দিন যাতে জ্বরটা কমে যায়। হানা বলে, এটা ঠিক মানায় না, নারী আর পুরুষের এত কাছাকাছি আসা উচিত নয়। ডাক্তার বলে, ওহ ছাড়ুন তো, আপনি এতদিন ধরে ওর দেখাশোনা করছেন, আপনি তো আর বাইরের কেউ নন, আপনি ওর দ্বিতীয় মায়ের মতো, এতে ভয়ের কি আছে? তাছাড়া আপনার যা বয়স, আপনি কিই বা দেখেননি। হানা বলে, প্রেসিডেন্ট শো অন্য কাউকে পছন্দ করেন না। শো বলে, আমার কোনো আপত্তি নেই, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত অ্যান্টি স্লোন। আসুন। ডাক্তার বলে, তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? তুমি তো বললে তোমার আপত্তি নেই, তুমি কি বাইরের কেউ? আমার সব চেষ্টাই জলে গেল। ডাক্তার বলে, ঠিক আছে, আমি আপনার ওষুধটা বানিয়ে আসছি। হানা মনে মনে বলে, শান্ত হও, তোমার বয়স এখন 48, 18 নয়। তুমি অনেক ধরনের পুরুষ দেখেছ, পুরুষের শরীরে এমন কি আছে যা তুমি দেখনি? শো বলে, অ্যান্টি স্লোন, আপনি এখন শুরু করতে পারেন। হানা মনে মনে বলে, প্রেসিডেন্ট শোয়ের শরীরটা তো দারুণ, নিজেকে সামলাও হানা, সে একজন রোগী আর তুমি এখন একজন বয়স্ক মহিলা। শো বলে, পছন্দ হয়েছে? হানা বলে, প্রেসিডেন্ট শো, আজেবাজে কথা বলবেন না, আমি খুবই রক্ষণশীল মহিলা। শো বলে, কিন্তু আপনি তো একটু আগে আমাকে অনেকক্ষণ ধরে ছুঁয়েছিলেন, আপনার কি ভালো লাগেনি? হানা বলে, কে বলল আমি আপনাকে অনেকক্ষণ ধরে ছুঁয়েছিলাম? আমার বয়স প্রায় 50, আমি 10 বছরের বেশি সময় ধরে হাউসকিপারের কাজ করছি। মালিকের শরীরের দিকে কুনজর দেওয়া খুব লজ্জাজনক কাজ, অ্যান্টি এমন কাজ করে না। শো বলে, তাহলে অ্যান্টি স্লোন, একটু দেখুন তো আপনার হাতটা এখন কোথায় আছে? জ্বর হলে গা মুছিয়ে দিতে হয়, তাপমাত্রা বাড়তে দেওয়া যায় না। আমি গা মুছিয়ে দিচ্ছি, স্পর্শ করছি না। শো বলে, অ্যান্টি স্লোন, আপনি কি অন্য কোথাও মোছার কথা ভাববেন? কারণ এখানকার চামড়া আপনি ঘষে ঘষে প্রায় ছিলে ফেলেছেন। সে হানাকে কাছে টেনে নেয়। তখনই ডাক্তার এসে বলে, ইউজিন, ওষুধ কোথায়? আমি এটা তোমার জন্য রেডি করেছি। ডাক্তার বলে, আমি কিছু দেখিনি, সত্যি বলছি, আমি শুধু ওষুধ দিতে এসেছি। হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনার মুখ জ্বলে যাচ্ছে, আমাকে ভালোভাবে মুছিয়ে দিতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। মুছছি মুছছি মুছছি। ডাক্তার বলে, অ্যান্টি স্লোন? হানা বলে, ও ডক্টর হেইজ এসে গেছেন, আপনি কি ওষুধ এনেছেন? আমার আর 1 সেকেন্ড লাগবে। ডাক্তার বলে, এই শরীরটা মুছা খুব কঠিন। দাঁড়ান অ্যান্টি স্লোন, আমি বলতে চাইছি আপনার হাতে ওটা ঘর মোছার ন্যাটা। শো বলে,
ঠিক আছে অ্যান্টি স্লোন, আমার আর ততটা খারাপ লাগছে না। হানা বলে, খুব ভালো, খুব ভালো। হানা বলে, প্রেসিডেন্ট শো, বসুন, আমি আপনার জন্য কিছু খাবার বানিয়ে আনছি। মানে, প্রেসিডেন্ট শ, আপনার খিদে পেয়েছে তাই না? আমি খাবার বানাচ্ছি। ডাক্তার বলে, তুমি আমার দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? আমি তো এটা বানাইনি। তোমার আর দরকার নেই, ওষুধটা রেখে তুমি যেতে পারো। ডাক্তার বলে, ঠিক আছে। হানা বলে, প্রেসিডেন্ট শো, আমি আপনার জন্য একটু মিষ্টি জাউ বানিয়েছি। ডাক্তার বলে, অ্যান্টি স্লোন, আপনি হয়তো এটা জানেন না, ইউজিন মিষ্টি জাউ একদম পছন্দ করে না। এটা খেলে ওর বমি পায়, বরং অন্য কিছু বানান। শো বলে, আমার মিষ্টি জাউ খুব পছন্দ। ডাক্তার বলে, তুমি কি মজা করছো ইউজিন? অ্যান্টি স্লোন, আমার খুব খারাপ লাগছে, আমাকে একটু খাওয়াই দিবে? ডাক্তার বলে, লোকটা তো গেল, মনে হচ্ছে জ্বরে ওর মাথা খারাপ হয়ে গেছে, আমাকে এক্ষুনি একজন ব্রেইন স্পেশালিস্টকে ডাকতে হবে। বলে ডাক্তার চলে যায়। শো বলে, আপনার মেয়ে ফ্লোরা, এবছর ওর বয়স কত হলো? সে শিগগিরই কলেজে ভর্তি হবে, হঠাৎ এই নিয়ে এত আগ্রহ কেন? ওহ, কিছু না, আমার মনে হয় মেয়েটি বেশ ভালো, আমার ওকে বেশ পছন্দ হয়েছে। হানা বলে, আপনি নিশ্চয়ই মজা করছেন প্রেসিডেন্ট শো, আপনাদের মাত্র 2 বার দেখা হয়েছে, এটা কি করে সম্ভব? শো বলে, আপনি কি করে জানলেন যে মাত্র 2 বার দেখা হয়েছে? হানা বলে, আচ্ছা, আমি বলতে চাইছি ওর মা হিসেবে সে কার সাথে দেখা করে সেটা আমি জানব না, তা কি হয়? হানা তো ধরা খেয়ে গেল। শো বলে, বুঝতে পেরেছি। হানা বলে, প্রেসিডেন্ট শো, আপনার জামাকাপড় নোংরা হয়ে গেছে, আমি পরিষ্কার জামাকাপড় নিয়ে আসছি। হানা বাথরুমে গিয়ে বলে, আমার মাথার স্কার্ফটা তো বাঁকা হয়নি, আমার ফাউন্ডেশনও ঘেটে যায়নি, আমাকে এখনও 40 বছর বয়সী মহিলার মতোই লাগছে, আমি তো ধরা পড়ে যাইনি। ইউজিন হঠাৎ করে এমন প্রশ্ন করল কেন? জ্বরে কি ওর মাথা খারাপ হয়ে গেল? এখন অন্য সিন। জাস্টিন বলে, তাড়াতাড়ি করো, চলে যাও। শেরি বলে, ছাড়ো, তুমি আমাকে ব্যথা দিচ্ছ, আমাকে ছাড়ো। জাস্টিন বলে, দূর হও, এক্ষুনি বেরিয়ে যাও, তুমি আমার সাথে এতবার বেইমানি করেছ, তুমি আমাকে সবার হাসির পাত্র বানিয়েছ। শেরি বলে, জাস্টিন, তুই শুধু দেখ, তোকে এর জন্য পস্তাতে হবে। জাস্টিন বলে, মিস্টার ও, সেই যদি ইউজিনের সাথে আপনার করা সব কীর্তি ফাঁস করে দেয় তবে সমস্যা হবে, কাউকে পাঠিয়ে ওর উপর কড়া নজর রাখুন। ইউজিনের জন্যই আমি ওর সাথে ছিলাম, আমি শুধু সেই কারণেই ওকে সহ্য করেছি, ও আমার সব পরিকল্পনা নষ্ট করে দেবে, এটা আমি হতে দিতে পারি না। হানা, এই, তুমি কে? ভেতরে ঢুকলে কি করে? শ্যারি, আমি এই বাড়ির কর্ত্রী, আমি পাসওয়ার্ড জানব, এটা কি খুব অদ্ভুত? যাও, আমার জন্য একটু জল নিয়ে এসো। শ্যারি, ইউজিন, জাস্টিন আর আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি শুধু তোমাকেই ভালোবাসি, চলো আমরা আবার এক হয়ে যাই, ঠিক আছে? শো বলে, কি, এখন আর আমার পঙ্গু পা নিয়ে তোমার কোনো সমস্যা নেই? শো বলে, হানা, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। শেরি বলে, দাঁড়াও, আমার কাছে একটা তুরুপের তাস আছে। শো বলে, সেদিনের সেই দুর্ঘটনাটা আসলে কোনো দুর্ঘটনাই ছিল না, ওটা জাস্টিনের কাজ ছিল, তাই না? শেরি বলে, তুমি জানলে কি করে? দুর্ঘটনার পর আমি তদন্ত করেছিলাম, জাস্টিন আমাদের এঙ্গেজমেন্ট নিয়ে ঈর্ষান্বিত ছিল, এভারগ্রিন গ্রুপের উন্নতি দেখে ওর হিংসে হতো, ওই দুর্ঘটনা ঘটিয়েছিল। ও আমার প্রাণ নিতে চেয়েছিল, সে আমাকে শুধু পঙ্গু করতে চায়নি, মেরে ফেলতে চেয়েছিল, আমি যে বেঁচে গেছি সেটা আমার ভাগ্য। শেরি বলে, তুমি সব জানতে, তাহলে ওর নামে পুলিশে রিপোর্ট করনি কেন? কোনো প্রমাণ ছিল না, তাই তো? ওই ড্রাইভারের সাথে ওর চ্যাটের রেকর্ড আমার কাছে আছে, আমি এভারগ্রিন গ্রুপের আইনি বলের সাথে সাক্ষ্য দিতে পারি, ওর 10 বছরের বেশি জেল হবে, কি বলো? শো বলে, হানা, ড্রাইভারকে ডাকো, বয়ান রেকর্ড করার জন্য মিস কুইনকে পেছনে নিয়ে যাও, তারা এখন গাড়ি করে যাচ্ছে। হানা মনে মনে ভাবছে, আর 2 সপ্তাহ পরেই কলেজ শুরু হবে, ইউজিনের সাথে আমার সময়ও এখানেই শেষ, আমার দুঃখ পাওয়ার কিছু নেই, কিন্তু ও আবার শেরির কাছে ফিরে যাবে এটা ভাবলেই খুব কষ্ট হয়। শো বলে, তুমি খুশি নও? আমি ঠিক আছি, মন খারাপ হলে আমাকে বলতে পারো, আমি আছি তো, কারো তোমাকে কষ্ট দেবার অধিকার নেই। শেরির কাছে জাস্টিনের ফোন আসে, তুই ইউজিনের সাথে দেখা করতে গিয়েছিলিস, তুই ওকে কি বলেছিস? শেরি বলে, তাতে তোর কি? জাস্টিন, তুই কিভাবে ইউজিনকে ফাঁসিয়েছিলিস সেটা আমি সবার সামনে আনছি। জাস্টিন বলে, শেরি, তুই সেই সুযোগ আর পাবি না। তখনই অ্যাক্সিডেন্ট হয়। শেরি বলে, এটা নির্ঘাত জাস্টিন, সে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। শো আর হানার খারাপ অবস্থা, হানা বলছে, এখান থেকে বেরো, জলদি বেরিয়ে যাও। শো বলছে, হানা, 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 এদিকে এসো, ধরো এটা, আমার হাত ধরো, তুমি কি ঠিক আছো? তারপর বাসার সিন দেখানো হয়, শো হানাকে খুব কেয়ার করছে। হানা বলে,
প্রেসিডেন্ট শো, আপনি আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। আপনার সত্যিই ওই মামি কমপ্লেক্স বয়স্ক মহিলাদের প্রতি আকর্ষণ নেই তো? শো বলে, নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাকে এখনো 40 বা 50 বছরের মহিলার মতো লাগছে। হানা আয়না দেখে অবাক হয়ে যায়। হানা বলে, আমাকে ক্ষমা করবেন প্রেসিডেন্ট শো, আমি স্বীকার করছি আমি আমার মা সাজার ভান করেছিলাম। হানা আরও বলে, আমি কলেজে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার পরিবারের কাছে কোনো টাকা ছিল না। আমার মায়ের শো পরিবারে আয়া হিসাবে কাজ করার কথা ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে যায়। আমার পড়াশোনার খরচের জন্য আমাকে মায়ের জায়গায় আসতে হয়েছিল। প্রেসিডেন্ট শো, হেনরি যাতে আমার কোনো ক্ষতি না করে সেটার ব্যবস্থা কি আপনি করতে পারবেন? শো বলে, হেনরি তোমার ক্ষতি করতে চায়? হানা বলে, হেনরি বলেছিল যে শো পরিবারের সাথে প্রতারণা করবে, তাকে শেষ করে দিবে। এই যে ম্যাডাম, হেনরির যুক্তি আসলে একদম ঠিক। সে যদি তোমার ক্ষতি করতে জেদ ধরে বাসে, তাহলে আমার কিছুই করার নেই। প্রেসিডেন্ট শো, আমি এতদিন ধরে আপনার সেবা করেছি, আপনি এভাবে চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখতে পারেন না। শো বলে, এখনই শাস্তি থেকে বাঁচার একটাই উপায় আছে। হানা বলে, কি উপায়? শো বলে, তোমার পরিচয় বদলে ফেলো। তুমি যদি হেনরির উপর কর্তৃত্ব করতে পারো, তবে সে তোমার কিছুই করতে পারবে না। হানা বলে, হেনরিকে বিয়ে করব? কোনো মতেই না। আমি একটা বোকার সাথে সংসার করব না। আমি সেটা বলতে চাইনি। তাহলে আমি আপনার সৎ মাও হতে পারবো না। শো বলে, আমি চাই তুমি তার সিস্টার ইন ল হও। হেনরির সিস্টার ইন ল? তার মানে আপনার বউ? একদম ঠিক বুঝেছ, কিন্তু উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়ো করো না। আমাকে শেষ করতে দাও। আমি তোমাকে পছন্দ করি। এটা কোনো সাময়িক মোহ নয়, বরং অনেক দিনের একটা নিশ্চিত অনুভূতি। অনেক দিন ধরে? হানা বলে, তার মানে আপনার সত্যিই মামি কমপ্লেক্স আছে। শো বলে, মোটেও না। আমি বলতে চাইছি, যখন আমি তোমার আসল পরিচয় জানতে পারলাম, তখন আমি তোমার দিকে না তাকিয়ে থাকতেই পারতাম না। তোমার মধ্যে সবসময় একটা প্রাণবন্ত ব্যাপার আছে। আমি জানি তুমি ইচ্ছে করে আমার যত্ন নাওনি, কিন্তু তুমি আমার জীবনে এসে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। তুমি আমার এই ধূসর জীবনে এক ঝলক আলোর মতো। তুমি কি এই আলো হয়ে আমার জীবনে চিরকাল থেকে যেতে রাজি আছো? তারপর তাদের রোম্যান্স শুরু হয়। তখনই ডাক্তার চলে আসে। ডাক্তার বলে, ইউজিন, তুমি কি এখন উঠে দাঁড়াতে পারছো? এই, আমি এইমাত্র স্ক্যান রিপোর্ট দেখলাম। কি হলো, সবাই চুপ কেন? তুমি একদম মুখ্যম সময় এসেছো। অবশ্যই, আমি তো তোমার পেছনে থাকা সবচেয়ে শক্তিশালী মানুষ। এই, তোমার পায়ের কথা বলতে গেলে বলতে হয়, তোমার সেরে ওঠাটা একটা মিরাকল। কিছুদিন পর আবার চেক আপ করতে এসো, তারপর ধীরে ধীরে তুমি স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। হানা বলে, সত্যি? এটা তো দারুণ খবর। শো বলে, আমার সুস্থ হওয়ার পেছনে প্রধান অবদান তোমার। ডাক্তার বলে, দাঁড়াও, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? তুমি ঠিক যা ভাবছো সেটাই। হানা বলে, আমি তো এখনো হ্যাঁ বলিনি। শো বলে, আমি জানি, আমি শুধু আগে ভাগেই একটু ফুটানি মারছি। ডাক্তার বলে, ওহ বাবা, অবিশ্বাস্য, বরফ শেষমেশ গলেছে। এই, হ্যাঁ হ্যাঁ, ছোট বোন, তোমাকে তো বেশ কম বয়সী লাগছে। তোমার বয়স কত? হানা বলে, সে কি এখনো আমার আসল পরিচয় জানে না? আমি শিগগিরই কলেজে ভর্তি হব। ডাক্তার বলে, ইউজিন, তুমি তো আস্ত একটা বিস্ট। এত কম বয়সী একটা মেয়ের ওপর তুমি লাইন মারলে কি করে? এই না, তুমি তো সারাদিন ঘরেই বন্দি থাকতে, তাই না? এমন কম বয়সী সুন্দরী মেয়ের সাথে কোথায় দেখা হলো তোমার? হানা বলে, আমি আমার পরিচয় দিই, আমি আন্টি স্লোনের মেয়ে, আর আমি ছিলাম অ্যান্টি স্লোন। শো বলে, এখন থেকে তুমি এই বাড়ির কর্ত্রী, ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। হানা বলে, আমি এখনো কলেজই শুরু করিনি, গ্র্যাজুয়েশন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া কি? তাছাড়া তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে যে আমি তোমাকেই বিয়ে করব? কলেজে যদি এর চেয়ে ভালো কাউকে পেয়ে যাই? অসম্ভব। বলে আবার রোম্যান্স শুরু হয়, আর এটা হেনরি দেখে ফেলে অবাক হয়। শো বলে, ওর সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই, ও হলো তোমাদের সিস্টার ইন ল। দাঁড়াও ভাই, তোমার পা কবে ঠিক হলো? হানা বলে, পুরোপুরি ঠিক হয়নি, সে এখন শুধু উঠে দাঁড়াতে পারে, তবে ঠিক হয়ে যাবে। আপনি কি বললেন? ছোট প্রেসিডেন্ট শ, আমার নাম হানা, তবে আপনি আমাকে আন্টি স্লোন বলেও ডাকতে পারেন। তার মানে তোমার মা? কিন্তু তুমি এতদিন নাটক করছিলে। ভাই জানতো যে তুমি নাটক করছো, তবুও তোমাকে এটা করতে দিয়েছে। এটা হাস্যকর। আমাকে এই ব্যাপারে পুরোপুরি অন্ধকারে রেখেছিল। তোমরা বড্ড বাড়াবাড়ি করছো। এইভাবে হ্যাপি এন্ডিং হয়। এইবার বলুন, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।